যুদ্ধবিরতি ভেঙে গাজায় অব্যাহত হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আভিভ সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে দেশটির জনগণ। নেতানিয়াহুকে সরিয়ে অবিলম্বে নির্বাচনের দাবি জানায় বিক্ষোভকারীরা জেরুজালেমমুখী একটি মহাসড়কও অবরোধ করে রাখে। এর মাঝেই ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহু হুমকি দিয়েছেন, জিম্মিদের মুক্তি না দিলে গাজার ভূখণ্ড দখল করবে ইসরায়েল। তবে বক্তব্য নিয়ে পার্লামেন্টে বিরোধী দলের তোপের মুখে পড়ে নেতানিয়াহু। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে তেল আভিভ সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ করেছে ইসরায়েলি হাজারো মানুষ। তাদের দাবি, জিম্মিদের কথা ভুলে গিয়ে অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতায় নেমেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জিম্মিদের রক্ষা করতে নেতানিয়াহুকে সরিয়ে অবিলম্বে নির্বাচনের বিকল্প নেই বলে দাবি তোলেন বিক্ষোভকারীরা। Commission that will check what has happened to us on October 7th to make sure that will never happen again. And third, this government is not legit anymore and we call for immediate elections. তারা জানান, জিম্মিদের ফিরিয়ে আনার পরিবর্তে ক্ষমতা ধরে রাখার জন্য বিচার বিভাগীয় সংস্কার চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। Instead of bringing or working on a deal for the bringing home the hostages, is continuing with the judicial reform which is going to change our democracy. অ্যাটর্নি জেনারেল গালি ভাহারাব মিয়ারাকে সম্প্রতি বরখাস্ত করার পর আইন প্রণেতারা বুধবার ইসরায়েলি পার্লামেন্ট কেনেসেটে বিচারক নিয়োগকারী কমিটি পরিবর্তনের জন্য একটি আইন নিয়ে আলোচনা করেন। তবে বিক্ষোভকারীদের আশঙ্কা, নতুন সাংবিধানিক সংকটের সূত্রপাত করতে পারে এই আইন। আইন প্রণেতাদের বৈঠকের সময় ইসরায়েলি বিক্ষোভকারীরা জেরুজালেমগামী একটি মহাসড়ক অবরোধ করেন। তবে এসব কিছুরই তোয়াক্কা করছেন না নেতানিয়াহু। পার্লামেন্টে এক বক্তব্যে তিনি বলেন, জিম্মিদের মুক্তি না দিলে গাজার ভূখণ্ড দখল করবে ইসরায়েল। গাজায় লড়াই অব্যাহত রয়েছে। হামাস জিম্মি মুক্তিতে যত দেরি করবে তত বেশি দমন পীড়ন চালাবো আমরা। আমি আপনাদেরকে এবং হামাসকে বলছি, কথা না শুনলে আমরা অঞ্চল দখল করে নেওয়া সহ অন্যান্য ব্যবস্থা নেব। নেতানিয়াহুর বক্তব্যের মাঝেই তাকে উস্কানিদাতা বলে চিৎকার করতে থাকে পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্যরা। এ সময় হট্টগোল দেখা দিলে কয়েকজনকে সরিয়ে নেওয়া হয় বৈঠক থেকে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট দাবি করেছেন, নতুন করে প্রকাশ পাওয়া গ্রুপ চ্যাটের স্ক্রিনশটে যুদ্ধ পরিকল্পনার তথ্য নেই। একই দাবি করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। ঘটনাটি ডেমোক্রেটিক পার্টিকে সমর্থনকারী বিভিন্ন গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেন তিনি। তবে পেন্টাগনের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং মনে করেন, গোপন তথ্য না থাকার দাবি করে রিপাবলিকানরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। যোগাযোগের অ্যাপ সিগনালে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সংক্রান্ত চ্যাটের পুরো স্ক্রিনশট প্রকাশ করেছে দ্য আটলান্টিক। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট ওই অভিযান শুরুর 31 মিনিট আগে গ্রুপের সদস্যদের গুরুত্বপূর্ণ তথ্য জানান। পিট হেগসেটের ওই বার্তার স্ক্রিনশটে দেখা যায়, 15 মার্চ দুপুর 12:15 ইয়েমেনে হামলার উদ্দেশ্যে F-18 বিমানের একটি বহর রওনা করে। বেলা 1:45 প্রথম দফায় বিমান হামলা চালানো হয়। একই সময়ে হামলার পরবর্তী ধাপের জন্য ড্রোনের বহর পাঠানো হয়। এরপর দুপুর 2:10 F-18 দ্বিতীয় বহরটি হামলার জন্য উড়ে যায়। 2:15 ড্রোন হামলা শুরু হয়। এর ঠিক আগেই বোমা হামলা চালানো হয়। দুপুর 3:36 দ্বিতীয় ধাপের হামলা চালায় F-18 বিমান। একই সাথে ছোড়া হয় টমাহক মিসাইল। এরপর হামলার সফলতা কামনা করেন হেগসেট। টিম আপডেট শিরোনামের ওই বার্তাটি নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 11:44 পাঠান হেগসেট। এর ঠিক 31 মিনিট পরেই অভিযানের উদ্দেশ্যে F-18 বিমানের প্রথম বহরটি ইয়েমেনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। তবে প্রতিবেদনটিতে প্রকাশিত স্ক্রিনশটে যুদ্ধ পরিকল্পনা সংক্রান্ত কোনো তথ্য নেই বলে দাবি করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট। বুধবার হাওয়াইয়ের জয়েন্ট বেস পার্ল হারবার হিকামে সাংবাদিকদের তিনি বলেন, ওই চ্যাটে যা আছে তা কোনোভাবেই যুদ্ধ পরিকল্পনা বলে মনে হচ্ছে না। Nobody's texting war plans. Well, I noticed this morning out came something that doesn't look like war plans. এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বুধবার আবারও দাবি করেছেন, সিগন্যাল অ্যাপের ওই চ্যাট গ্রুপে কোনো ধরনের গোপন তথ্য আদান প্রদান করা হয়নি। That no classified material was sent on this messaging thread. There were no locations, no sources or methods revealed, and there were certainly
no war plans discussed. তিনি অভিযোগ করেন এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে ডেমোক্রেটিক পার্টি এবং তাদের সমর্থক গণমাধ্যমগুলো ভুয়া সংবাদ তৈরি ও প্রচারে কতটা পারদর্শী। Again, we believe that this has been a very successful operation thus far, and it will continue until this administration feels it no longer has to, and these terrorists have been taken out. তবে হোয়াইট হাউসের এমন দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন পেন্টাগনের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। তিনি মনে করেন ওই চ্যাটে হামলার লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য নেই এমন দাবি করে রিপাবলিকানরা এখন পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন, যে কোনো অভিযানের আগে সেই অভিযান সংক্রান্ত যে কোনো তথ্য অতি গুরুত্বপূর্ণ ও গোপন হিসেবে বিবেচিত হয়। মেসেজিং অ্যাপ সিগন্যালের গ্রুপ চ্যাটে কেউ সাংবাদিককে যুক্ত করে বড় ভুল করেছেন বলে মন্তব্য করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। জ্যামাইকার কিংস্টনে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেসের সঙ্গে বুধবার যৌথ সংবাদ সম্মেলনে রুবিও দাবি করেন, ফাঁস হওয়া চ্যাটে যুদ্ধ পরিকল্পনার বিষয়ে কোনো আলোচনা ছিল না। এ সময় জ্যামাইকাকে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার আশ্বাস দেন স্টেট সেক্রেটারি। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর হামলার পরিকল্পনা আমেরিকার বন্ধু রাষ্ট্রদের সাথে সমন্বয় করাটা জরুরি ছিল, আর এই জন্যই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মেসেজিং অ্যাপ সিগন্যালে গ্রুপ চ্যাট খুলেছিলেন বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। কিংস্টনে জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। স্টেট সেক্রেটারি বলেন, ওই হামলার খুঁটিনাটি দেশের কংগ্রেস সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের জানানোটাও এই গ্রুপ চ্যাটের উদ্দেশ্য ছিল। তবে এতে কেউ একজন সাংবাদিককে চ্যাটে যুক্ত করে বড় ভুল করেছে বলে মন্তব্য করেন রুবিও। রুবিও দাবি করেন, ফাঁস হয়ে যাওয়া এই চ্যাটে কোনো যুদ্ধ পরিকল্পনা ছিল না। পেন্টাগন নিশ্চিত করেছে সেখানে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। হোয়াইট হাউস বিষয়টি খতিয়ে দেখছে বলেও সাংবাদিকদের জানান রুবিও। জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেস জানান, নিরাপত্তা, জ্বালানি খাত এবং পণ্য উৎপাদন বৃদ্ধিতে আমেরিকা বিনিয়োগে আরও সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন স্টেট সেক্রেটারি। নিরাপত্তা সহযোগিতা নিয়ে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, আমেরিকা থেকে জ্যামাইকাতে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ রোধে কাজ করবে দুই দেশ। জ্যামাইকা দান চায় না, তারা সহায়তা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় বলে মন্তব্য করেন রুবিও। স্পর্শকাতর তথ্য ফাঁসের পর আমেরিকার উপর আস্থা হারাচ্ছে মিত্ররা। ফলে ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে তথ্য আদান প্রদান সীমিত করতে পারে তারা, এমন শঙ্কা জানিয়েছেন সিনেট ইন্টেল কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার। বুধবার MSNBCর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, একা একা বিশ্বকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারবে না আমেরিকা। অন্যদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের ভাইস চেয়ার ইভা মাইডেল বলছেন, এই সিগন্যাল চ্যাটে মিত্রদের নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মনোভাব চরম অসম্মানজনক। মঙ্গলবার সেনেট ইন্টেল কমিটির শুনানিতে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড এবং সিআইএ ডিরেক্টর জন র্যাডক্লিফ শুরুতে সিগন্যাল কেলেঙ্কারিতে তথ্যগুলোকে কোনোভাবেই ক্লাসিফাইড বলতে রাজি ছিলেন না। প্রশ্নবাণে জর্জরিত হয়ে এক পর্যায়ে তারা বলেন, এসব বিষয়ে উত্তর দিতে পারবেন ডিফেন্স সেক্রেটারি। ইয়েমেনের হুথিদের উপর হামলার পরিকল্পনা নিয়ে বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যালে হওয়া আলাপের বিবরণ বুধবার প্রকাশ করেছে দ্য আটলান্টিক। এতে আরও স্পষ্ট হয়ে উঠেছে যে আমেরিকার সামরিক বাহিনীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল ওই চ্যাট। তাছাড়া ফাঁস হওয়া আলাপে মিত্রদের নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মনোভাবও স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব কিরকম হতে পারে? বুধবার MSNBCর উপস্থাপক এমন প্রশ্নই করেন ভাইস চেয়ার অব দ্য সেনেট ইন্টেল কমিটি মার্ক ওয়ার্নারকে। জবাবে তিনি বলেন, হাইলি ক্লাসিফাইড তথ্য ফাঁসের ঘটনায় আমেরিকার উপর আস্থা হারাচ্ছে মিত্ররা। ফলে ভবিষ্যতে তারা ওয়াশিংটনের সঙ্গে তথ্য আদান প্রদান সীমিত করতে পারে। মার্ক বলেন, একা একা বিশ্বকে নিরাপদ হিসাবে গড়ে তুলতে পারবে না আমেরিকা। অন্যদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের ভাইস চেয়ার ইভা মাইডেল বলছেন, সিগন্যাল চ্যাটে মিত্রদের নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মনোভাব চরম অসম্মানজনক। মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে যেভাবে হেয় করা হয়েছে গ্রুপ চ্যাটে, তাতে সম্পর্কের অবনতি হতে বাধ্য। এদিকে সেনেটর মার্ক কেলি বলেছেন, রাশিয়ান, চাইনিজ এবং ইরানিয়ানরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমেরিকার বিভিন্ন নিরাপত্তা ডিভাইস ভেঙে তথ্য হাতিয়ে নিতে। এই অবস্থায় ক্যাবিনেটের শীর্ষ পর্যায়ের এমন দায়িত্ব জ্ঞানহীনতায় দেশের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়তে পারে।
ওদিকে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন মনে করেন সাবেক সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টনের ইমেল কেলেঙ্কারির চেয়েও অনেক বেশি ভয়াবহ এই সিগন্যাল চ্যাটের তথ্য ফাঁস, যা মিত্রদের সঙ্গে সম্পর্কে বিপর্যয় ডেকে আনতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন তথ্য ফাঁসের ঘটনায় এমনিতেই প্রবল চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন। এর উপর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে মিত্রদের কাছে আস্থা হারাবে আমেরিকা। ওদিকে তথ্য ফাঁসের ঘটনা সম্পর্কে জানতে চেয়ে রিপাবলিকান কংগ্রেসউইম্যান মার্জরি টেইলর গ্রিনের কাছে অপদস্থ হয়েছেন স্কাই নিউজের এক সাংবাদিক। তার সঙ্গে খুব বাজে ব্যবহারের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন নিয়েও কটূক্তি করেছেন গ্রিন। ইউক্রেনকে অতিরিক্ত 2 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে প্যারিসে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় রাশিয়ার উপর জারি করা নিষেধাজ্ঞাগুলো বহাল রাখার দাবি জানান জেলেনস্কি। এদিকে বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় আমেরিকা বা ইউরোপ কারোই একলা চলো নীতি মনোভাব দেখানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার কাছে সদিচ্ছা দেখালেও রাশিয়া এখনও যুদ্ধের মনোভাব দেখিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্যারিসে বৈঠকের পর তিনি এই অভিযোগ করেন। ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থন অব্যাহত থাকবে, আর এই অঙ্গীকারের অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে 2 বিলিয়ন ইউরো অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান ম্যাক্রো। কোনো পূর্বশর্ত ছাড়াই 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাশিয়ার প্রতি আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রোর সঙ্গে সহমত জানিয়ে ভলোদিমির জেলেনস্কি বলেন, যে পর্যন্ত রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করা এলাকাগুলো ছেড়ে না দিচ্ছে ততদিন মস্কোর উপর নিষেধাজ্ঞা বহাল রাখা উচিত। তবে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। এদিকে পোল্যান্ডের ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা বলেন, বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমেরিকা অথবা ইউরোপ কারোরই একলা চলো মনোভাব দেখানো ঠিক হবে না। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউক্রেনের জন্য আরও সহায়তা চেয়েছে পশ্চিমা দেশগুলো। এই প্রসঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত জেমস কারিউকি বলেন, ইউক্রেন যুদ্ধবিরতির জন্য সদিচ্ছা দেখিয়েছে, রাশিয়াকেও এমন মনোভাব দেখাতে হবে। সাউথ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় অঞ্চলটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর সহায়তায় দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার ফায়ার ফাইটার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন। এর মধ্যে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এ ঘটনায় ঘটনাস্থলে 73 বছর বয়সী পাইলট নিহত হয়েছেন। সাউথ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফায়ার ফাইটাররা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে এরই মধ্যে বহু হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। এছাড়া এখন পর্যন্ত প্রায় 27,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় উইসিয়ং কাউন্টিতে আগুন নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার পর অগ্নি নির্বাপক হেলিকপ্টারগুলো গ্রাউন্ডে ফিরে আনা হয়েছে বলে জানিয়েছে সাউথ কোরিয়ার বন বিভাগ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কোরিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ও জলবায়ু বিশেষজ্ঞ লি উ কুন জানান, জলবায়ু পরিবর্তনের কারণেই ঘন ঘন দাবানল হচ্ছে সাউথ কোরিয়ায়। লি মনে করেন, দাবানলের জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ও জরুরি প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে সরকার। কোরিয়া বন বিভাগের এক ভিডিওতে দেখা যায় দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পাহাড়। এছাড়া দাবানলে বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 1300 বছরের পুরনো গোনসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ পর্যন্ত আগুনে প্রায় 17,000 হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে, যা আয়তনের দিক থেকে সাউথ কোরিয়ার তৃতীয় বৃহত্তম দাবানল। চলতি বছরে ইতোমধ্যে দেশটিতে 244টি দাবানল রেকর্ড করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 2.4 গুণ বেশি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।